15 ফেব্রুয়ারি 2019 রয়ের একটা স্পাই স্যাটেলাইট তার অবস্থান পরিবর্তন করে পাকিস্তানে পাহাড়ে একটা জঙ্গি শিবিরের দিকে মুখ করল। মুখে গামছা বেঁধে পাঠানি পোশাকে দুজন র এজেন্ট এই ক্যাম্পের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এজেন্টরা এই ক্যাম্পকে দেখে একটু অবাক হলেন, কেননা এই ক্যাম্পটাকে বানানো হয়েছে একটা মিলিটারি একাডেমির মতো, যেখানে একসাথে 500 জন সন্ত্রাসী ট্রেনিং নিচ্ছে। এখান থেকেই ট্রেনিং নিয়ে আজমল কাসবের মতো সন্ত্রাসীরা বেরিয়ে এসছে। শুধু এটাই নয়, আর কিছুদিনের মধ্যে আরও 300 সন্ত্রাসী এখানে যোগ দিতে চলেছে। এজেন্টরা তৎক্ষণাৎ বুঝে যায় ভারতে 14 ফেব্রুয়ারি পুলওয়ামা আক্রমণের মূলে এই সন্ত্রাসী শিবির। তারা তাড়াতাড়ি করে এই ক্যাম্পের আশেপাশের ছবি ক্যামেরার সাহায্যে তুলে নেয়। এরপরেই এজেন্টরা বাতাসের মতো এখান থেকে হাওয়া হয়ে যায়। এখন কিছু স্যাটেলাইটের ছবি ও এজেন্টদের তথ্য রয়ের সদর দপ্তরে পৌঁছায়। আর 1971 সালের পর থেকে ভারত সবচেয়ে বড় এয়ার স্ট্রাইকের পরিকল্পনা শুরু করে দেয়। বন্ধুরা, আমরা 2019 সালে বালাকোট স্ট্রাইকের কথা বলছি, যেই স্ট্রাইকে ভারতীয় সেনা পাকিস্তান ও পাকিস্তানের সবচেয়ে বড় জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের কিছু গোপন স্থানগুলোকে ছাইতে পরিণত করেছিল। আর এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। ফেব্রুয়ারি 2019 প্রায় 4 দিন ধরে সমস্ত গোয়েন্দা তথ্য সংগ্রহের পরে র চিফ অনিল ধাসমানা প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন আর বলেন, স্যার, আপনার কথা মতো আমরা মাসুদ আজাহারের কৃতকর্মের ফল ভোগ করানোর প্রস্তুতি নিয়েছি। এটা শোনার পর পিএম মধ্যরাত্রে একটা গোপন ক্যাবিনেট মিটিং ডাকে। মিটিংয়ে এনএসএ অজিত ডোভাল, ডিফেন্স মিনিস্টার সহ 3 বাহিনীর চিফরাও উপস্থিত ছিলেন। মিটিং শুরু হয়। ধাসমানা ক্যাম্পের একটা স্যাটেলাইট ইমেজ দেখিয়ে বলেন, এটা পাকিস্তানের বালাকোটে অবস্থিত জৈশ-ই মোহাম্মদের সবচেয়ে বড় ট্রেনিং ক্যাম্প। ধাসমানা বলে, আমরা যদি এটাকে ধ্বংস করতে পারি তাহলে পাকিস্তান আরও 10 বছর পিছিয়ে যাবে। ধাসমানা আরও কিছু বলতে যাবে, তখন একজন অফিসার তার কথা থামিয়ে প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে বলে, স্যার, পুলওয়ামা অ্যাটাকের বদলা আমরা উরি অ্যাটাকের মতো নেব, এটা ভেবে পাকিস্তান হাই অ্যালার্টে আছে। এখন যদি আমরা কিছু করি তাহলে পরিস্থিতি খুব খারাপ পর্যায়ে চলে যাবে। ওই অফিসার আবার কিছু বলতে যাবে, তখন অজিত ডোভাল তাকে থামিয়ে তার চোখে চোখ রেখে বলে, আজ যদি আমরা চুপ থাকি তাহলে কিছুদিন পরে তারা আবার রক্ত বওয়াবে। এই কথা বলে সে প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে একটাই বাক্য বলে, স্যার, আমাদের স্ট্রাইক করতেই হবে, আর সেটা পূর্ণ শক্তি দিয়ে করতে হবে। ডোভালের কথা শুনে পিএম কিছু সময় চুপচাপ থাকে আর সবার দিকে তাকায়। অনেক ভেবে প্রধানমন্ত্রী কিছু সময় পর বলেন, ডোভালজি যা বলেছেন সেটা ঠিক, পাকিস্তানে বসে থাকা সন্ত্রাসীদের উপযুক্ত জবাব দেওয়া দরকার। এটা শোনার পর ধাসমানার মুখে এক অন্যরকম হাসি ফুটে উঠল। এখন মিটিংয়ে 3 জন সেনা চিফ ও হায়ার অথরিটিরা তাদের মতামত প্রকাশ করেন। সবার কথা শোনার পর ডোভাল বলে, আমার মনে হয় বালাকোটে বিমান হামলার মতো কোনো বিকল্প নেই, এটাই সবচেয়ে বেশি কার্যকর হবে। এটা শোনার পর বায়ুসেনার প্রধান ডোভালের দিকে তাকিয়ে ইতিবাচকভাবে মাথা নাড়লেন। এখন মিটিং শেষ হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন আর তিনি বায়ুসেনার প্রধানকে বললেন, আমি আপনাদের যুদ্ধ দক্ষতা সম্পর্কে ভালোভাবে অবগত। এই মিশনটা আমাদের পক্ষে খুব কঠিন হতে চলেছে, কিন্তু আপনাদের যে কোনো মূল্যে 140 কোটি ভারতবাসীর হয়ে প্রতিশোধ নিতে হবে। এটা শোনার পর বায়ুসেনা প্রধানমন্ত্রীকে আশ্বাস দেন আর বলেন, স্যার, আমরা ওই সন্ত্রাসীদের জন্য নরক এই পৃথিবীতেই বানাবো। মিটিং শেষ হলে বায়ুসেনা এমন এক সিক্রেট মিশনের জন্য প্রস্তুত হতে লাগলো, যেটার সামনে উরি সার্জিক্যাল স্ট্রাইকও একটা ট্রেলারের মতো লাগলো। পাকিস্তানে বসে থাকা সন্ত্রাসীদের হৃদয় কেঁপে যাওয়া স্ট্রাইকের আগে আমরা জেনে নিই জৈশ-ই মোহাম্মদ এমন কি করেছিল যার কারণে তাকে নরকের অনুভূতি পেতে হয়েছিল। আসলে 14 ফেব্রুয়ারি 2019 78টা ট্রাক নিয়ে জওয়ানদের একটা কনভয় জম্মু থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, যার মধ্যে 2547 জন সৈনিক ছিলেন। সৈনিকরা মনের আনন্দে গান গেয়ে কথা বলে বাসের মধ্যে যাচ্ছিলেন NH-44 দিয়ে। দুপুর 3:30 আমাদের জওয়ানরা কিছু বোঝার আগেই 200 কেজি RDX সহ একটা লাল গাড়ি জওয়ানদের 5 নম্বর বাসে ধাক্কা মেরে ব্লাস্ট করে দেয়। ঘটনাস্থলে 40 জন সৈনিক শহীদ হন আর 70 জনের বেশি আহত হন। এই ঘটনার পরের দিন অর্থাৎ 15 ফেব্রুয়ারি পাকিস্তানের সবচেয়ে বড় জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদ দাবি করে এই অ্যাটাকটা তারাই করেছে, আর এদের প্রধান ছিলেন মাসুদ আজহার। 20 ফেব্রুয়ারি 2019 তারিখে প্রধানমন্ত্রীর কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর বায়ুসেনা প্রস্তুতি শুরু করে দিল। কিন্তু বায়ুসেনার কাছে এই মিশনটা যেমনভাবে তারা প্ল্যান করেছিল
তার থেকেও কয়েক গুণ ভয়ঙ্কর হতে চলেছে। এদিকে পাকিস্তান ভাবে ভারত পুলওয়ামা হামলার বদলা নেবে সার্জিক্যাল স্ট্রাইক করে, তাই পাকিস্তান তাদের পুরো সেনাবাহিনীকে সীমান্তে মোতায়েন করে দিয়েছে। এদিকে ইনপুট দিয়েছিল যে আইএসআই এর সমস্ত নেটওয়ার্ক ভারতে সক্রিয় হয়ে গেছে। প্রথমে শুধু বায়ুসেনা পাইলটদের প্ল্যান বোঝানো হচ্ছিল, সবকিছুই যে নর্মাল চলছিল সেটা দেখানোর জন্য 20 থেকে 24 তারিখ বেঙ্গালুরুতে একটি এয়ার শো প্রদর্শনীর আয়োজন করা হয়। এদিকে গোটা বিশ্বের মনোযোগ ছিল বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হওয়া এয়ার শোর দিকে। অপরদিকে গোয়ালিয়র এয়ারবেসে সন্ত্রাসীদের নির্মূল করার প্রস্তুতি পুরোদমে চলছিল। গোয়ালিয়র এয়ারবেসে হওয়া প্রস্তুতি ট্রেনিং যাতে পাকিস্তান বুঝতে না পারে সেজন্য সেখানে একটি পরিদর্শনের আয়োজন করা হয়। এছাড়াও কাশ্মীরে ফাইটার জেটগুলোকে প্রতিদিন ওড়ানো হতো যাতে এয়ার স্ট্রাইকের দিন পাকিস্তান কোনোভাবে বুঝতে না পারে। এদিকে আইএসআই ও ভারতের অভ্যন্তরীণ কার্যকলাপের দিকে নজর রাখত, তাদের সন্দেহ যাতে এক চুলও না নড়ে এই জন্য বায়ুসেনা প্রধান প্রতিদিনের মতো কাজ করে চলেছে। প্রথমে তিনি এয়ার শো অ্যাটেন্ড করেন, তারপর শহীদদের ফেয়ারওয়েল পার্টিতে যান। তিনি এইভাবে প্রত্যেকদিন সমস্ত ইভেন্ট অ্যাটেন্ড করেন। এদিকে বায়ুসেনার এয়ার স্ট্রাইককে পুরো অন্ধকারে রেখেছিল যাতে সন্ত্রাসীদের জীবন থেকে আলো চিরতরে নিভিয়ে দেওয়া যায়। 26শে ফেব্রুয়ারি 2019 বায়ুসেনা চিফ মাঝরাতে তার দিল্লির বাসভবনে ফিরে যান আর স্ট্রাইককে মনিটর করা শুরু করেন। দিল্লিতে তখন বৃষ্টি হচ্ছিল। বায়ুসেনা চিফ এই ভয়টাই পাচ্ছিল যদি বালাকোটে এইভাবে বৃষ্টি হয় তাহলে পাকা ধানে মই দেওয়ার মতো অবস্থা হবে। কিন্তু প্রকৃতি তো সন্ত্রাসীদের শাস্তি দেবেই। 12টা 2000 ফাইটার জেট গোয়ালিয়র থেকে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিল তাদের রাতের ঘুম নষ্ট করার জন্য। মিরাজ 2000-এর পেছনে 4টি SU-30 ও 2টি সার্ভেইলেন্স প্লেন উড়ে যায়। তারা একসাথে এলওসি ক্রস করে পাকিস্তানের এয়ারবেসে পৌঁছে যায়। তৎক্ষণাৎ পাকিস্তানি এয়ারবেস বুঝে যায় আর তারা পাল্টা আক্রমণ শুরু করে। তারা ভারতীয় ফাইটার বিমানের পেছনে ধাওয়া করলো। জায়গাটা ছিল পাকিস্তানের, কিন্তু সেখানে ভারতীয় সেনারা রাজ করা শুরু করে দিল। ভারতীয় ফাইটার বিমান বালাকোট থেকে কয়েক কিলোমিটার দূরে ভাওয়ালপুরের দিকে ঘুরে যায়। পাকিস্তান এয়ারফোর্স তাদের পিছু নেয়। তখন রাত প্রায় 3টে। এলওসি থেকে 50 কিলোমিটার দূরে পাকিস্তানের মাটিকে আমাদের সেনা আগুনের নরক বানিয়ে দেয়। এক এক করে আমাদের 12টা যুদ্ধবিমান পুলওয়ামা হামলার শহীদদের মারা সন্ত্রাসীদের জ্বলন্ত নরকে ঢুকিয়ে দেয়। পুরো 5টা বোমা ফেলা হয়। আর এই বোমগুলোর বিশেষত্ব হলো এগুলো প্রথমে বিল্ডিংয়ের ছাদে পড়ে আর সেখানে গভীর গর্ত করে ফেলে, তারপরে ব্লাস্ট হয়, যার কারণে ব্লাস্টের সন্ত্রাসীরা ছাড়া আর কারুর কোনো ক্ষতি হয় না। প্রথম বোমটি ইউসেফের একটা মেন বিল্ডিংয়ে পড়ে, তারপরের বোমটা সন্ত্রাসীরা যে বিল্ডিংয়ে ট্রেনিং নিত সেই বিল্ডিংয়ে পড়ে। তৃতীয় বোমটি একটি ছোট ঘরের উপর পড়ে আর 2টো বোম টার্গেট মিস করে। এতক্ষণে যে বোমগুলো পড়লো এর শব্দ আকাশের কানে শোনা গেল আর জয়সি মোহাম্মদের সবচেয়ে বড় ক্যাম্পটা মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল। ভারতকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলো, এই কথা বলা লোকটা নিরুপায় হয়ে শুধু হাতে হাত ঘষতে লাগলো। এদিকে এই খবর বায়ুসেনা চিফ হয়ে PM মোদির কাছে যায়। আজ 12 দিন পরে প্রতিটি ভারতীয় হৃদয় ঠান্ডা হয় আর আমাদের 40 জন শহীদের আসল শ্রদ্ধাঞ্জলি হয়। 27শে ফেব্রুয়ারি 2019 গোটা বিশ্ব দেখে ভারতের হাতে পাকিস্তান কেমন জব্দ হয়েছে। সন্ত্রাসীদের আড়াল করতে গিয়ে পাকিস্তানের মুখোশ পুরো খুলে যায়, কিন্তু এটা করে ভারত চুপচাপ বসে নেই। ভারত জানতো পাকিস্তান কোনো না কোনোভাবে আক্রমণ চালাবে, তাই এলওসির কাছাকাছি সব র্যাডার ও ফাইটার বিমান হাই অ্যালার্টে ছিল। সাথে সেনাবাহিনী ও নৌবাহিনীকে যে কোনো ধরনের প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়। আমাদের মিলিটারি লিডার্সরা যেমনটা মনে করেছিলেন তেমনটাই হলো। সকাল প্রায় 10টার সময় পাকিস্তান তার 4th জেনারেশন F-16 বিমান নিয়ে এলওসি ক্রস করে তারা ভারতীয় সেনা ক্যাম্পে বোম ফেলার পরিকল্পনা নেয় আর তারা এটা এক্সিকিউটও করা শুরু করে। তখন আকাশে তাদের ভয়ের এক নতুন মুখ, অর্থাৎ আমাদের বায়ুসেনার বিমান যমদূতের মতো হাজির হলো। ভারতীয় বায়ুসেনারা তাদেরকে ঘিরে ফেললে তারা বোম ফেলা তো দূরের কথা, পাকিস্তানে ফিরে যাওয়াটা তাদের কাছে অসম্ভব মনে হচ্ছিল। আমাদের বায়ুসেনার ধ্বংসাত্মক রূপ থেকে মুক্তি পেতে তারা মুখ লুকিয়ে বোমগুলোকে খালি জায়গায় ফেলতে ফেলতে পাকিস্তানে ফিরে যেতে লাগলো। কিছু মিনিট পর শিকার করতে আসা সিংহ ভেজা বিড়াল হয়ে ফিরে যাচ্ছিল আর তাদের পেছনে পেছনে আমাদের বায়ুসেনা তাদের ভয়ের লাইভ টেলিকাস্ট করতে করতে তাড়াচ্ছিল। কিছু সময় ধরে ইঁদুর বেড়ালের খেলা চলে। আমাদের বায়ুসেনারা পাকিস্তানি এয়ারফোর্সদের পাকিস্তানে এন্টার করতে বাধ্য করে। পাকিস্তানিদের তাড়া করতে করতে MiG-21-এ বসে থাকা আমাদের এক পাইলট অভিনন্দন বর্ধমান এলওসি ক্রস করে ফেলে আর POC অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীরে প্রবেশ করে, যেখানে পাকিস্তানি বায়ুসেনারা আবার ভেজা বেড়াল থেকে সিংহ হয়ে ওঠে। তারা একটা মিসাইল অভিনন্দনের বিমান লক্ষ্য করে ছোড়ে, কিন্তু এটা অভিনন্দনের কাছে পৌঁছানোর আগে সে তার লড়াকু বিমান থেকে এমন টার্গেট করে যে অ্যাডভান্স টেকনোলজির F-16 বিমানটি তার কাছে আত্মসমর্পণ করে। কিছু সময় পরে আবার একটা ক্ষেপণাস্ত্র অভিনন্দনের MiG-21-এ এসে লাগে
আর সেই বিমানটা ধ্বংস হওয়ার আগে সে তৎক্ষণাৎ জেট থেকে বেরিয়ে প্যারাশুটের সাহায্যে মাটিতে এসে পৌঁছায়। ওই সময় তাকে অনেক লোক এসে ঘিরে ফেলে। আসলে অভিনন্দন আর কোথাও না, ভারতীয়দের রক্তচোষা পাকিস্তানের মাটিতে পা রেখে ফেলেছে। লোকেদের ভিড় অভিনন্দনের দিকে এগিয়ে আসে। এই ভিড়ের মধ্যে একজন লোক বলে ওঠে, এর কাছে ভারতীয় পতাকা আছে, মারো এই শত্রুকে। এটা শোনার পর লোকেদের ভিড় অভিনন্দনের দিকে হিংস্রভাবে ছুটে আসতে থাকে, কিন্তু অভিনন্দন একটুও না ঘাবড়ে তার কোমর থেকে পিস্তল বের করে উপরের দিকে ফায়ার করতে করতে তারপর সে ছুটতে থাকে। ততক্ষণে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে খবর পৌঁছে যায়, আর তারা তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে অভিনন্দনকে গ্রেপ্তার করে নিজেদের কবজায় নিয়ে নেয়। এই খবর তৎক্ষণাৎ পিএমের কাছে পৌঁছায়। পিএম তখন র চিফ ধাসমানাকে ডেকে পাঠায়। ধাসমানা এলে পিএম বলে, এতদিন পাকিস্তান আমাদের নিউক্লিয়ার যুদ্ধের হুমকি দিয়ে আসছে, কিন্তু আমরা সবসময় যুদ্ধ এড়িয়ে এসেছি। ধাসমানাজি, আপনি আইএসআই চিফকে সরাসরি বলে দিন, আমাদের সেনার উপর যদি একটাও আঁচড় লাগে তাহলে আমাদের হাতিয়ারগুলো শুধু দেওয়ালির জন্য বানানো হয়নি। 28 ফেব্রুয়ারি সকালে গোপন লাইনে র চিফ ধাসমানা আইএসআই চিফকে ফোন করে আর স্পষ্টভাবে বলে দেয়, অভিনন্দনের যদি কিছু হয় তাহলে খুব খারাপ পরিণাম হবে, আর এর জন্য দায়ী থাকবে শুধু পাকিস্তান। এখন রাজস্থানে অবস্থিত পৃথিবী মিসাইলকে রেডি টু ফায়ার পজিশনে করে তার মুখ ইসলামাবাদের দিকে করে দেওয়া হয়। ভারত থেকে তাজা তাজা বালাকোট স্ট্রাইক দেখে পাকিস্তান ভেবে নেয়, সত্যি সত্যি ভারত যদি পৃথিবীর মানচিত্র থেকে তাদের মুছে দেয়। শুধু এটাই নয়, পাকিস্তান সেনা প্রধান ভারতের এই উগ্র রূপ দেখে কেঁপে যায়। এটা তাদেরই একজন মন্ত্রী জনসমক্ষে বলে। এরপরেই পাকিস্তানের প্রধানমন্ত্রী সংসদে অভিনন্দনকে ভারতের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দেয়। এই কারণে 1 মার্চ 2019 অভিনন্দনকে ওয়াঘা সীমান্ত দিয়ে নিরাপদে ভারতের হাতে তুলে দেওয়া হয়। ভারত সরকারও অভিনন্দনকে সাহসিকতার জন্য তাকে বীর চক্র উপাধিতে ভূষিত করে, আর তার নাম ইতিহাসের পাতায় গোনা কয়েকজন পাইলটের মধ্যে নথিভুক্ত করা হয়, যিনি MiG-21 বিমান নিয়ে লেটেস্ট টেকনোলজির 4th জেনারেশন F-16 বিমানকে ধ্বংস করেন। বন্ধুরা, সন্ত্রাসীদের আমরা যতই মারি না কেন তারা আবার নতুন রূপে জন্ম নেবেই। তাই আমরা এই স্ট্রাইকের দ্বারা সন্ত্রাসীদের কখনো মূল থেকে উপড়াতে পারবো না। তাই এই স্ট্রাইকের একমাত্র উদ্দেশ্য হলো, তোমরা আমাদের 40 মারবে তো আমরা তোমাদের তার কয়েক গুণ বেশি মারবো, আর তোমাদের ঘরে ঢুকে মারবো। এইভাবেই আমাদের বায়ুসেনা পুলওয়ামা হামলার বদলা নিয়েছিল। যদি আমাদের সিনেম্যাটিক ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিন, আর এরকম ইন্টারেস্টিং কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।